হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের স্কুল নাম্বার 7 নম্বর স্কুল করাবো। এর আগের 1 থেকে 6 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 7 নম্বর স্কুল। চলো আমরা দেরি করবো না, আমরা চলে যাবো আজকের প্রশ্নগুলোতে। তো সহজভাবে সব অঙ্ক বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের প্রদীপ স্যার চলে এসেছে। আর অঙ্কতে কোনো ভয় নাই, সব অঙ্কের সমাধান এবার সহজভাবে হবে। ওকে, অঙ্ক এবার জলের মতন সহজ তোমাদের কাছে হয়ে যাবে। আর কোনো চিন্তা কারণ নাই, অঙ্কেতে আর কোনো ভয় থাকবে না তোমাদের। দেখো, তোমাদের যে এবারের যে তোমাদের স্কুলগুলো আছে, বিশেষ করে এই যে 3rd ইউনিট টেস্টে খুব ইম্পর্টেন্ট স্কুলগুলো আছে। দেখো, অঙ্কগুলো কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আছে প্রত্যেকটা স্কুল থেকে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন আজকেও যে 7 নম্বর স্কুলটা আছে, এই স্কুলের অঙ্কগুলো কিন্তু ভালো ভালো অঙ্কগুলো আছে, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। চলো মনোযোগ সহকারে তোমাদের ক্লাসটা দেখতে হবে। আমরা দেরি করবো না, চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। 1 নম্বরে দেখো কি বলছে আমাদের। বলছে এখানে একটি ট্রেনের গতিবেগ 162 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ আমাদের বের করতে বলেছে, কত হবে। তো মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কি করব, এই যে কিমিকে মিটার করব, আর সেকেন্ড বলেছে তো ঘন্টাকে সেকেন্ড, মানে 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা করে নিব। তো আমরা দেখো এখানে এটা করব। এই যে দেখো, তো আমরা এখানে এই যে 162 কিমি আছে না, তো আমরা লিখব 162 কিমি। 162 কিমিকে আমরা কী করব, মিটার করব। দেখো, কিমিকে যদি মিটার করো তাহলে আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মিটার। তাহলে কিমিকে মিটার করলে 1000 দিয়ে গুণ করতে হবে। 162কে তোমরা গুণ করবা 1000 দিয়ে। এই যে দেখো, তখন আমাদের কী হবে, এটা মিটার হয়ে যাবে। এই যে আমাদের মিটার। ওকে, আচ্ছা, এবার এই যে সময়টা ঘন্টা, এবার 1 ঘন্টা সমান সমান 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড সেটা আমাদের জানতে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, মনে রাখবো 3600 সেকেন্ড। দেখো, ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিলাম আর কিমিকে মিটার করে নিলাম। তো এবার আমরা লিখবো এই যে গতিবেগ থেকে আমরা বলতে পারবো যে গতিবেগ 162 কিমি পার ঘন্টা বলতে কি বোঝায়, মানে 1 ঘন্টায় যায় 162 কিমি। সেই ট্রেনটি 1 ঘন্টায় যাবে 162 কিমি, বা উল্টো করে বলা যায় যে ট্রেনটি 162 কিমি যায় 1 ঘন্টায়। ওকে, তো আমরা এখানে লিখব যে 1 ঘন্টায় যায় ট্রেনটি, 1 ঘন্টায় যায় কত যাচ্ছে, 162 কিমি, তাই না। 1 ঘন্টায় যায় 162 কিমি। এটা আমরা কিন্তু গতিবেগ থেকে বলতে পারবো। 1 ঘন্টা সমান সমান আমরা দেখলাম যে 3600 সেকেন্ড। এই যে দেখো, এটা আমরা বের করলাম, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে যায়, এবার কিমিকে আমরা মিটার করেছি, 3600 সেকেন্ডে যাবে। এই যে 162 ইন্টু, এখানে সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের একটা শূন্য হবে, এই যে 100 করে দিয়েছি। তাহলে এই যে দেখো, 162 ইন্টু 100, এই যে 1000 হবে, এখানে 1000 মিটার। এই যে দেখো আমাদেরটা। ওকে, তাহলে আমাদের যেটা করলাম এখানে, 1 ঘন্টায় যদি 162 কিমি যায় তাহলে 3600 সেকেন্ডে যাবে এত মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 3600 সেকেন্ডে যদি এত মিটার যায়, 1 সেকেন্ডে কত যাবে, এটাই তো আমাদের গতিবেগ সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যায় 162 ইন্টু 1000 বাই 3600। 1 সেকেন্ডে আমাদের কি কম যাবে, 3600 সেকেন্ডে যতটা যাবে 1 সেকেন্ডে কম যাবে, কম বলতে বাই এত মিটার। এটাকে সরল করে নেব, 2 শূন্য আমরা কেটে দেবো। এবার দেখো আমরা কাটাকাটি করব। দেখো, আমরা এখানে 9 দিয়ে কাটাকাটি করি, 9 4 36, এবার 9 দিয়ে 162কে 162কে 9 দিয়ে করলে দেখো 9কে 9, 16কে 9 ধরলাম, তো আমাদের বেঁচে গেল 7 মানে 72, 9 8 72। এই যে দেখো, এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে 4, আর এটা 2 9 18, আর এটা 2 5 10। এই যে, তো আমাদের বাঁচলো 9 আর 5, তো 9 5-এ গুণ করে তোমরা কত পেয়ে যাবে, 45 মিটার।
এই যে দেখো 1 সেকেন্ডে ট্রেনটি 45 মিটার যায়, তা ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত 45 মিটার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো 45 দেখো অ্যান্সারটা আমাদের অপশানে আছে, এই যে আমাদের দেখো ডি নাম্বার অপশানটা। তাহলে এখানে যদি আমরা বলি যে ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে কী হবে 45 মিটার পার সেকেন্ড, ঠিক আছে 45 মিটার পার সেকেন্ড। এই যে 1 সেকেন্ডে 45 মিটার যায় বলতে ট্রেনের গতিবেগ 45 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। এবার চলে যাবো 2 নম্বর প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে এই যে জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2, কিন্তু চিত্রটি রৈখিক প্রতিসম নয়, সেটি কোনটি? তো ঘূর্ণন প্রতিসম মাত্রা আছে 2 কিন্তু রৈখিক প্রতিসম হবে না, কোন চিত্রে? আয়তক্ষেত্রের আমরা কি জানি, আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসম পাওয়া যায় আর ঘূর্ণন প্রতিসমও পাওয়া যায়, দুটোই পাওয়া যায়। আয়তক্ষেত্র দেখো এই যে আমাদের আয়তক্ষেত্র, এই যে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, কোণগুলো 90 ডিগ্রি করে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসম বলতে দেখো তোমরা যদি এইভাবে এ বরাবর যদি একটা রেখা টানো বা কেটে দাও, তাহলে এই দুটো অংশ সমান দেখাবে, ভাঁজ করলে এই ভাগটা এরপর চেপে যাবে, আপনি সমান সমান হয়ে যাবে। তাই কী বলা হয়, যে রেখা দ্বারা দেখানো হয় সেই রেখাটাকে বলা হয় প্রতিসম রেখা। দেখো প্রতিসম, এটা কিন্তু আমাদের হচ্ছে রৈখিক প্রতিসম। এইভাবেও পাবা, দেখো রৈখিক প্রতিসম দুটি পাবা। আর এই যে কর্ণ বরাবর করলে কিন্তু হবে না, এই কর্ণ বরাবরও হবে না আয়তক্ষেত্রে। আয়তক্ষেত্রে দুটি রৈখিক প্রতিসম পাওয়া যায়। এবার ঘূর্ণন প্রতিসম, দেখো এই যে আয়তক্ষেত্রকে যদি আমরা বলি যে এই ভাগটা এখানে চলে আসবে, এই ভাগটা এখানে, তাহলে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে এই জায়গায় আসবে, এই পার্টটা এখানে নিয়ে আসলে পরে তাহলে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসবো, তাহলে একই রকম দেখাবে। আবার এই পার্টটা ঘুরিয়ে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে আবার এখানে নিয়ে এসো, একই রকম দেখাবে। তাহলে এটা দেখো এই যে এখান থেকে এই এক পাক আর এই এক পাক, এখান থেকে 180 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে দুবার ঘুরিয়ে একই রকম দেখাচ্ছে। তো ঘূর্ণন প্রতিসম মাত্রা কিন্তু 2 আয়তক্ষেত্রে। আর ঘূর্ণন প্রতিসম কোণটা, ঘূর্ণন প্রতিসম কোণ বলতে যত ডিগ্রি কোণ ঘুরিয়ে একই রকম দেখাবে চিত্রটি, সেই কোণটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসম কোণ। তো কোণটা 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি আয়তক্ষেত্রে। তো যাই হোক, তাহলে আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে, ঘূর্ণন প্রতিসম পাওয়া যাচ্ছে, তার জন্য আমাদের আয়তক্ষেত্রের আনসারটা হবে না। আমাদের রৈখিক প্রতিসম হবে না কোনটাতে, সামন্তিক। দেখো এটা আমাদের এ নাম্বার ছিল, অপশান চেক, বি নাম্বার অপশান চেক। তারপর সামন্তিক ছবিটা দেখো এইভাবে করে তোমরা তৈরি করতে পারবে। এই যে আমাদের সামুদ্রিকের তোমরা যদি লক্ষ্য করো রৈখিক প্রতিসম রেখা কিন্তু পাবা না। যেভাবে যদি ধরো এভাবে রেখা বরাবর করো বা মাঝ বরাবর এভাবে কেটে দাও, তাহলে এই ভাগটা কি হুবহু সমান হবে না, বা এই ভাগটা এরপর চেপে দিলে মিলে যাবে না। এদিকে যদি করো এভাবে, তাহলে এই ভাগটা তোমরা একই রকম পাবা না, ঠিক আছে। তো সামুদ্রিকের দেখো রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে না, এই দুটো ভাগ মানে এই ভাঁজ করলে পরে এই ভাগটা এরপর যদি চাপানো যায় তাহলে হুবহু সমানভাবে মিলে যাবে না। কিন্তু সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসম মাত্রা আছে। দেখো এখানে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে এই পার্টটাকে এখানে নিয়ে আসলে পরে একই রকম দেখাবে সামুদ্রিকটা হুবহু, আবার এই পার্টটা এখানে চলে আসবে 180 ডিগ্রি কোণ ঘুরিয়ে। তো সামুদ্রিকের ঘূর্ণন প্রতিসম মাত্রা বা কোণ পাচ্ছি আমরা, ঘূর্ণন প্রতিসম আছে, এই যে ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 পাবো সামুদ্রিকের, কিন্তু রৈখিক প্রতিসম পাবো না সামুদ্রিকের। তার জন্য অ্যান্সারটা আমাদের বি নাম্বার হবে। সমদ্বিবাহু ত্রিভুজের রৈখিক প্রতিসম পাওয়া যায়। তারপর সমদ্বিবাহু ত্রিভুজ আমরা এইভাবে ছবিটা তৈরি করতে পারবো, এই যে দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজে দেখো রৈখিক প্রতিসম, এই বরাবর যেহেতু ধরো ত্রিভুজটাকে কেটে দাও সমান বরাবর, তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে বলবো রৈখিক প্রতিসম রেখা। আর একটি পাবো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের রৈখিক প্রতিসম। তাহলে এখানে আমাদের দেখো এই রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে, তার জন্য আমাদের সি নাম্বারটা হবে না। আমাদের এখানে বলেছে রৈখিক প্রতিসম হবে না। আর বৃত্তের আমাদের কি একটা বৃত্তের, দেখো একটা বৃত্তকে তোমরা এই বরাবর যদি কেটে দাও একই রকম দেখাবে, এই বরাবর কাটলে একই রকম দেখাবে, রৈখিক প্রতিসম পাওয়া যাচ্ছে, এর ঘূর্ণন প্রতিসমও পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে এখানে আমরা অ্যান্সারটা যেটা পাচ্ছি কার, সামুদ্রিকের। এই যে দেখো সামুদ্রিকের 2 মাত্রার ঘূর্ণন প্রতিসম আছে কিন্তু রৈখিক প্রতিসম নয়, এই জন্য অ্যান্সারটা আমাদের বি নাম্বার। চলে যাবো এরপরে আমরা 3 নাম্বার প্রশ্নে।
3 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। দেখো এখানে আমাদের বলেছে, দেখো আমাদের এই যে দেওয়া আছে, দেখো 1/3 3 টু দি পাওয়ার পি আছে, পাওয়ারে পি 1/, একই দেখো পাওয়ারগুলো আছে। তাহলে আমরা করব কি এখন, দেখো তো এখানে এই যে লক্ষ্য করো, এই যে হরগুলো তো সমান আছে এখানে, দেখো বাম পক্ষে এই যে হরটা সমান, তাহলে লবগুলো কি আমরা যোগ করতে পারবো। তা লবগুলো যদি যোগ করে নাও, 1 1 1 3টা একে যোগ করে কত যাবে, 3 হয়ে যাবে। আর নিচে 3-এর পাওয়ারে পি, দেখো এটা আমরা বাম পক্ষটা লিখতে পারবো। আর ডান পক্ষটা ছিল 3-এর পাওয়ারে 2024, তাই তো। এবার আমরা কী করব, উল্টো করে লিখি, মানে আগে লিখলাম 3-এর পাওয়ারে পি আর নিচে 3 করে দিলাম সমান সমান। তাহলে এদেরকে যদি উল্টো করে লিখতে হবে, তাহলে এখানে উল্টো করে লিখলে কত হবে, দেখো এটা 1/, ছিল না, তাহলে 1/, হবে না, আর 3-এর পাওয়ারে 2024, এই যে দেখো। আর নিচে 1টা চলে আসলো, নিচে 1 তো আমরা দিই না। এবার সূচকের নিয়মে দেখো এখানে 3-এর পাওয়ারে কিছু নাই বলতে 1 আছে, তাহলে মূল সংখ্যা সমান ভাগের সময় কত ভাগ, বাই মানে ভাগ। তো মূল সংখ্যা সমান, এই যে মূল সংখ্যা 3 আর 3 সমান, তো ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, একটা মূল সংখ্যা রেখে দিবা আর পি -1 হয়ে যাবে, দেখো সমান সমান 3-এর পাওয়ারে 2024। এখন দেখো কি করব, সূচকের নিয়ম, মূল সংখ্যা যদি সমান হয় তাহলে পাওয়ার তোমরা সমান করতে পারবে, এটা মনে রাখবা। এই যে 3 3 মিলে গেছে না, তাহলে এখন তোমরা লিখতে পারবা পি -1 সমান সমান এই যে 2024। এখান থেকে তো সহজে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে পি সমান সমান 2024, -1টা এদিকে +1 হয়ে যাবে। আর পি সমান সমান আমরা পেয়ে গেলাম 2024, আর 1 যোগ করে 2025 পেয়ে যাবো। দেখো পি এর মান হচ্ছে 2025। 2025 এই নম্বর অপশনটাই আছে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে a², b² এবং c² পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান কত। দেখো এখানে এই যে 3টি সংখ্যা আছে, এরা পরস্পর ক্রমিক সমানুপাতি। যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হয়, মানে a², b², c², এরা পরস্পর ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে। তো ক্রমিক সমানুপাতি হলে পরে a² b² সমান সমান b² c², এটা আমরা লিখতে পারবো। প্রথম দুটোর অনুপাত সমান সমান আর শেষের দুটোর অনুপাত, এটা করা যায়। এখন যেহেতু আমাদের অনুপাতকে আমরা বাই করতে পারবো, a²/b², এদিকে b²/c²। এবার এখানে আমরা কি করব, দেখো আমরা বর্গগুণ যদি করি, তবে b² গুণ করে b⁴ যাবে, পাওয়ারে গুণ হয়ে যায়। আর এদিকে a² আর c²। তাহলে এখন দেখো আমরা করব কি, এই যে b² তার স্কোয়ার করে দিলাম এটাকে, আর এখানে a² c²। এবার দেখো a² যদি ছেড়ে দিই আমরা, b² থাকলে স্কোয়ার ছাড়লে পরে প্লাস মাইনাস √ওভার চেপে যায়, তো মাইনাস নিব না, এখানে আমরা ধনাত্মক মানটা নিয়েই কাজ করব। যেহেতু অপশানগুলো দেখো সবগুলো ধনাত্মক আছে, তার জন্য আমরা কি করব, এখানে ধনাত্মক মানটাই নিব, মাইনাসটা নিব না। আর a² c² রেখে দিলাম। তাহলে আমাদের এখানে দেখো b² সমান সমান, তাহলে বর্গমূল a² বর্গমূল a² বলতে দুটো এ আছে, দুটো এর জন্য একটা এ বেরোবে। c², তাহলে c² বলতে দুটো c, একটা c হবে। তাহলে b² হচ্ছে ac, আমাদের কার মান দরকার, আমাদের b এর মান দরকার, তাই তো। তা দেখো তো b এর মানটা কত হবে, তাহলে b সমান সমান হবে স্কোয়ার ছাড়লে আবার কি √ওভার চেপে যাবে, তো প্লাস মাইনাস হয়, মাইনাসটা নিব না, যেহেতু ধনাত্মক মানটা নিব আমরা, √ওভার, এরপর এই যে এসির পর √ওভার চেপে দেবো, স্কোয়ার উঠিয়ে দিলে। তো আমাদের বি এর মানটা পেয়ে গেলাম √ওভার এসি। তো √ওভার এসি দেখো তো, যেটাকে বর্গমূল এসি বলা হয়। এই যে সি নাম্বার অপশানটা আমাদের আছে। 5 প্রশ্ন বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 28 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা জানা থাকলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যে পাবা, পরিসীমা যদি জানা থাকে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দাও, তাই না। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা বাহুর দৈর্ঘ্য এত মিটার। 4 × 7 = 28, এটা হয়ে গেল আমাদের 7 মিটার, তাই না। দেখো বর্গক্ষেত্র বলতে এই যে যার 4টি বাহু সমান, এই যে আমাদের বর্গক্ষেত্র 7 সেমি 7 সেমি 7 সেমি 7 সেমি বাহু।
দেখো এখানে পরিসীমা বলতে এই যে 4টি বাহুর যোগফলটা মানে 7 সেমি 7 সেমি 7 সেমি 7 সেমি, তা কত হবে 28 সেমি। পরিসীমা যদি 28 সেমি হয় তাহলে আমাদের কি এই যে আমরা পরিসীমাকে যদি 4 দিয়ে 4টি বাহু আছে, তো পরিসীমাকে যে 28 সেমিকে 4 দিয়ে ভাগ করলে তো আমরা একটি বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। এই জন্য আমাদের এই সূত্রটা যে পরিসীমা জানা থাকলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাওয়া যায়। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হয়ে গেল 7 মিটার। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, বাহু ইন্টু বাহু, 7 ইন্টু 7 বর্গ মিটার। 7 গুণ করলে তোমরা পেয়ে যাবা 49 বর্গ মিটার। দেখো 49 বর্গ মিটার, এটাই আমাদের অ্যান্সার। এটা আমাদের ডি নাম্বার অপশানে আছে। চলে যাবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, আমাদের যে রাশিটা আছে এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, মানে এর সঙ্গে যোগ করতে হবে, তাকে যোগ করলে পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমাদের আছে এস স্কোয়ার, দেখো এস স্কোয়ার আছে প্লাস 1/4x আছে, তাই তো। তাহলে দেখো তো এর সঙ্গে কত যোগ করব, আমি এখানে এটাকে পূর্ণবর্গ তৈরি করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যে বর্গের সূত্র, এই সূত্রটা তোমরা সবাই জানো। তো দেখো তো আমরা এই পার্টটা তৈরি করব, এই পার্টটা তৈরি করলেই তো পূর্ণবর্গ এটা লিখতে পারবো। তো এই পার্টটা তৈরি করার জন্য দেখো আমরা কী করব, দেখো a স্কোয়ার সেখানে সমান সমান দিচ্ছি না আমরা, হ্যাঁ এখানে আমরা দিচ্ছি এখন দিচ্ছি। এখন আমরা কী করছি দেখো a স্কোয়ার প্লাস 2 মানে এই জিনিসটা তৈরি করছি, দেখো সূত্রটা 2a, এ হচ্ছে আমাদের x। আচ্ছা তাহলে এখানে বিটা দেখো তো আমরা এখান থেকে নিব, এটাতে এটার সঙ্গে মিলবে, আর এই পার্টটা এর সঙ্গে তৈরি করব। তাহলে বি কত নেওয়া যায় আমাদের, দেখো বি আমাদের নেওয়া যাবে 2x তো নিয়ে নিয়েছি আমরা। তাহলে এমন কী নেব এখানে যে সরল করে আবার এটাই ফিরে আসবে। তাহলে একমাত্র এখানে 1/, আমরা 8 নিতে পারবো। দেখো 8 কী করে, আর এখানে তুমি কাটাকাটি করো, এই যে 2 4 8 4 হয়ে যাবে। দেখো 1/4x আবার এটা ফিরে আসবে, আর এটা সরল করে তো এটাই পাবো। তো দেখো ব্যালেন্স করে তোমাদের ভাবে বুঝে নিতে হবে যে এখানে 1/8, তাহলে বিটা কিন্তু 1/8। দেখো যে এ স্কোয়ার, এটা এ ধরলাম, এ স্কোয়ার প্লাস 2ab, তো 2a তৈরি করে আমরা বিটা আমরা এখান থেকে তৈরি করতে পারলাম 1/8 হবে। ওকে, তাহলে এটা যদি বি হয় তা দেখো তো এই যে দেখো 1/8 তার স্কোয়ার। তাহলে এই যে এই পার্টটা এটা, এই পার্টটা এটা, তাহলে এই পার্টের সঙ্গে আমরা কত যোগ করলাম, এটা এই যে এটা যোগ করেছি, দেখো এই যে যোগ করেছি, যোগ চিহ্ন আছে। তাহলে আমাদের যে যোগ করেছি যেটা অ্যান্সারটা এই যে 1/8 তার স্কোয়ার, এটা আমাদের যোগ করতে হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটা সরল করো, 1 স্কোয়ার 1, 8 স্কোয়ার 64। তাহলে দেখো 1/64 এর সঙ্গে যোগ করলে আমাদের কী হবে, এই রাশিটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই এটা তো আমাদের পূর্ণবর্গ, যে এটাতে মিলে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মিলে গেছে, তার জন্য এটাকে পূর্ণবর্গ বলবো। এটা আমাদের পূর্ণবর্গ। তো কত যোগ করা হয়েছে, 1/64 যোগ করা হয়েছে। 1/64 কিন্তু আমাদের অ্যান্সার, দেখো এ নাম্বার অপশানটা। এবার 2 প্রশ্নগুলো শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে ABC একক হলে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের বলেছে। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। দেখো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানবো, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা দেখো এভাবে জানবা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দেখো এই সূত্রটা মনে রাখবা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে কোনো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এই যে 2 ইন্টু দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এ, প্রস্থ দেওয়া আছে কত বি, আর ইন্টু উচ্চতা দেওয়া আছে সি। তাহলে এই যে ঘরটি বলেছিল এই ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এটা, এই যে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু কি সি। ঘর বলতে কি জানো তোমরা, আমি তোমাদের একটু বুঝাই। ঘর বলতে এভাবে তোমরা একটা ঘরের ছবি আঁকতে পারো। আয়তক্ষেত্র আমি তৈরি করছি, দেখো এই যে একটা আগে আয়তক্ষেত্রের তল আঁকছি, একটা আয়তক্ষেত্রের তল, তারপরে এখানে আমরা একটা আয়তক্ষেত্রের তল তৈরি করে দিই, এই জায়গায় একটা আয়তক্ষেত্রের তল তৈরি করে দিলাম। এই যে এভাবে যোগ করে নাও, এভাবে যোগ করে নাও, এভাবে যোগ করে দাও, আর এভাবে যোগ করে দাও। এই যে আমাদের একটা ঘর তৈরি হয়ে গেছে, দেখো এটাকে আয়তঘন চিত্র বলা হয়। তাহলে দেখো আমাদের
যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে 4টি দেওয়াল আছে না 4 ধারে, এই 4টি দেওয়ালের ক্ষেত্রফল, মানে এই যে ঘরটির পরিসীমা দেখো তো, আয়তক্ষেত্রের একটা তল, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার সঙ্গে যে উচ্চতা আমাদের যেটা আমাদের বলেছে সি, এই যে উচ্চতা, ঘরটির উচ্চতা সি, তো উচ্চতা গুণ এই যে পরিসীমা ইন্টু উচ্চতা, এই হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমরা এখানে তৈরি করলাম, এটা মনে রাখবা। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এটাই, এই যে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি, এই যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের এটা আমাদের সূত্র, সেই সূত্র থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা। ওকে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা পরের প্রশ্নে। 1 নম্বর হয়ে গেছে, আর 2 নম্বর। 1 বর্গ ডেসিমিটার সমান সমান কত বর্গ মিলিমিটার? আচ্ছা এটা ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে। দেখো কীভাবে তোমরা করবা এটা। এখানে আমরা লিখব 1 বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার, 1 বর্গ ডেসিমিটার সমান সমান 1 বর্গ ডেসিমিটার সমান সমান লিখতে পারবো 1 ডেসিমি, 1 ডেসিমি গুণিত 1 ডেসিমি। দেখেন এটাকে জানতে হবে, 1 বর্গ ডেসিমিটার সমান সমান 1 ডেসিমি। দেখো ডেসিমিটার আর ডেসিমি একই জিনিসটা, এই যে মিটারটাকে মি লেখা গেছে, 1 ডেসিমি ইন্টু 1 ডেসিমি, ঠিক আছে। এবার যেহেতু আমাদের করতে বলেছে বর্গ মিলিমিটার, মানে মিলিমিটার বলতে ডেসিমিটার থেকে মিলিমিটারে আমাদের যেতে হবে। তো তোমাদের যে ম্যাট্রিক পদ্ধতির যে সূত্রগুলো আছে, প্রথমে বড় হয় কিমি মানে কিলোমিটার, তারপরে হয় হেমিকে হেক্টোমিটার বলে, তারপরে কি হবে, তারপরে হবে ডেকামিটার, এই যে ডেকা, তাই না, ডেকামিটার পর কি হয় মিটার, আচ্ছা মিটারের পর হয় ডেসি মানে ডেসিমিটার, এই যে ডেসি দিলাম, সংক্ষেপে লিখছি আমি। তারপরে কি হয় ডেসির পর হয় সেন্টিমিটার মানে সেমি, আর সেমির পর হবে আমাদের মিলিমিটার মানে মিলি, আমি মিলি লিখে দিলাম। ওকে, তো আমাদের যেখানে করতে হবে কনভার্ট, যে ডেসিমি থেকে আমাদের যেতে হবে কিসে, যে দেখো ডেসিমি থেকে মিলিমিটারে, এই যে ডেসিমি কোথায় আছে দেখো, এই যে আমাদের ডেসিমি, এই যে ডেসিমি এখানে আছে, এই ডেসিমি থেকে যেতে হবে এই মিলিমি। তা ডেসিমি থেকে মিলিমি যেতে গেলে দেখো কটা ঘর আছে, 1 2 দুটো ঘর বলতে 100, মানে 10 10 100। তো এখানে ডেসিমি বড়, মিলিমি ছোট, বড় থেকে ছোট যাচ্ছ, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তা আমরা কী বুঝলাম, এই যে ডেসিমিকে তুমি যদি মিলিমি করতে চাও, তাহলে ডেসিমিকে 100 দিয়ে গুণ করে দিলেই ডেসিমি মিলিমি হয়ে যাবে, মানে মিলিমিটার হয়ে যাবে। তাহলে এখানে এই যে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে আমরা 100 গুণ করব, তাহলে এই ডেসিমি থাকবে না, 100-তে গুণ করেছি বলে এখন হয়ে যাবে মিলিমিটার বলতে মিলিমি লিখে দেবো আমরা, গুণিত। একইভাবে এখানে 1 ডেসিমি ছিল, তো 1 ডেসিমির সঙ্গে 100 গুণ করে দিলে আমাদের কী হয়ে যাবে মিলিমিটার, মিলিমি লিখে দিলাম। ওকে, এই যে দেখো, তাহলে এখানে আমাদের 1-এর সঙ্গে তো 100ই হবে, 100 মিলিমি, এই যে মিলিমি, এখানেও 100 মিলিমি, 100 মিলিমি। এখন দেখো এই যে 100 গুণ করে দেখো, লক্ষ্য করো 100 ইন্টু 100, এই দুটো যদি গুণ করে দিই, তাহলে এখানে আমরা বর্গ মিলিমি লিখতে পারবো, এই যে বর্গ মিলিমি বা মিলিমিটার, বর্গ মিলিমিটার, এই যে এই দুটোকে গুণ করে নিলে পরে যখন এই দুজনকে আমরা গুণ করে নিচ্ছি তখন একটা বর্গ চলে আসবে, তাই না, স্কোয়ার বলে। এই যে একটা দুটো, তাহলে 100 মিলিমি গুণিত 100 মিলিমি সমান 100 ইন্টু 100 বর্গ মিলিমিটার, এটা কিন্তু মনে রাখবা। এবার 100 গুণ করলে কত হবে দেখো, এটা 10,000 পেয়ে যাবা, 100 গুণ করে 10,000 বর্গ মিলিমিটার। এই যে আমাদের দেখো অ্যান্সারটা চলে যাচ্ছে, 1 বর্গ ডেসিমিটার সমান 10,000 বর্গ মিলিমিটার। একদম খুব ভালো অঙ্ক, ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্কটা করবা। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এই যে রাশিমালাটা আছে এর একটি উৎপাদক যদি এটা হয়, অপর উৎপাদকটা বের করতে বলেছে। আচ্ছা এটা আমাদের একটু সহজই প্রশ্নটা আছে দেখো, তা আমাদের প্রশ্নটা আছে xy প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3, এই যে আমাদের সংখ্যামালাটা আছে,
তাহলে এখানে দেখো প্রথম দুটো থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো, এক্স প্লাস ওয়ান, আর এই দুজন থেকে শেষে দুটো থেকে আমরা 3 কমন নেব, এক্স প্লাস ওয়ান। ফ্যাক্টর করছি আমরা, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মিলে গেছে, তাহলে এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নাও। পরে থাকলো দেখো এই যে এখান থেকে তুমি এক্স প্লাস ওয়ান নিয়ে নিলা এই জায়গা থেকে, তাহলে ওয়াই আছে না, তাহলে ওয়াই। আর এই জায়গা থেকে দেখো তুমি এক্স প্লাস ওয়ান তো নিয়েছো, তাহলে এখানে +3 পড়ে আছে এই যে, তাহলে এখানে +3 এই যে দেখো আমাদের। তাহলে একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান, এই যে একটা উৎপাদক, তাহলে অপরটি কত, অপরটি হচ্ছে এটা ওয়াই প্লাস 3, তাহলে অপরটি হবে ওয়াই প্লাস 3। এই দেখো অপরটি হচ্ছে আমাদের ওয়াই প্লাস 3, এটা অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা হবে। দেখো কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n হয়, তাহলে সেই বহুভুজের কর্ণের যে সংখ্যার যে সূত্রটা, সেই সূত্রটা মনে রেখে দেবা n ইন্টু n-3/2। এই হচ্ছে আমাদের কর্ণ, কোনো বহুভুজের কর্ণের সংখ্যা যদি তোমাদের দরকার, সে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা এটা এতটি। যে বহুভুজের বাহু সংখ্যা n, সেই বহুভুজের কর্ণের সংখ্যা এই যে এত, এটা মনে রেখে দেবো, এটা সূত্র। আচ্ছা, এবার চলে যাবো আমরা 3-এর প্রশ্নগুলো, 2 মার্কের যে প্রশ্নগুলো আছে। চলো আমরা 3-এর 1 নম্বরটা আমরা দেখে নেব, সূচকের অঙ্ক আছে। তাহলে দেখো এখানে আমাদের সূচকের যে অঙ্কটা আছে, চলো আমরা টুকে দিই। আমাদের এখানে আছে 2 এর পাওয়ারে 8, এক্সের পাওয়ারে 7, আর নিচে 4-এর পাওয়ারে 3, আর এক্সের পাওয়ারে 3, মানে এক্স কিউব। চলো এটাকে দেখো তো আমরা কী করব। আমরা প্রথমে এই যে দেখো 4 আছে না, এটাকে ভেঙে নেব, 2-এর পাওয়ারে 8, আর এটা দেখো এটা কাটাকাটি করা যাবে, যে এক্সের পাওয়ারে 7 আর এক্স কিউব আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে দিবা। দেখো এখানে বড় পাওয়ারটা আছে, তাহলে যেখানে বড় পাওয়ার সেখানে এক্স লিখে দাও। এবার 7 থেকে 3 বিয়োগ করে নাও, 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 4। এই যে দেখো এটা সেটা কাটাকাটি করলে x⁴ পেয়ে যাবে। মানে এখানে কি করা হয়েছে, এখানে এই যে মূল সংখ্যার সমান, তাহলে পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হয়ে যাবে। এটা তো ভাগ, কাটাকাটি মানে ভাগ, তার জন্য দেখো এক্সট্রা রেখে দিয়ে পাওয়ার আমরা বিয়োগ করে দিয়েছি। আর এটা উপরে থাকবে, যেখানে যেটা বড় সেখানে এটা থেকে যাবে। এটা তো আমাদের দেখো থেকে গেল, এটা x⁴। আর এখানে এই যে 4-এর কিউব আছে না, তাহলে 4কে আমরা 2-এর স্কোয়ার করতে পারবো, দেখো এই 4টাকে। আর বাইরে পাওয়ারে 3 আছে, এই যে 3 বসে দিলাম। তাহলে আমরা দেখো পেয়ে যাব উপরে 2-এর পাওয়ারে 8 আর এক্সের পাওয়ারে 4। আর এখানে দেখো, এখানে তোমরা কি করবা, এই 2টা বসিয়ে দিবা, আর এই দুটো পাওয়ার আছে না, পাওয়ারে গুণ করে নেবা, মনে রাখবা। পাওয়ার থাকলে দেখো পাওয়ারের উপর আবার পাওয়ার, তাই এই দুজনকে গুণ করবা, তা গুণ করলে কত হবে, 6। তো দেখো এটা 6 হয়ে গেল। এবার এর সঙ্গে এর কাটাকাটি করে না, ওই যে 2 মিলে গেছে না, মূল সংখ্যা মিলে গেলেই তোমরা কাটাকাটি করতে পারবা। এটা যদি আমরা কেটে দিই, তো এখানে বেশি আছে, এখানে 8টা ছিল, তা 2টা এখানে থেকে যাবে। এবার পাওয়ারগুলো বিয়োগ করে নাও, 8 থেকে 6 বিয়োগ করে কত, 2, তাহলে এই যে 2, তাহলে 2-এর স্কোয়ার হয়ে গেলো। দেখো তাহলে আমরা কত পেলাম, আমরা পেয়ে গেলাম 2-এর স্কোয়ার ইন্টু x⁴, এটা পেলাম। 2-এর স্কোয়ার আমরা জানি 2 গুণ, তাহলে 4 হয়ে যাবে 2 গুণ করে। আর পাশে আমরা লিখে দেবো x⁴। এই যে আমাদের অ্যান্সার, দেখো 4x⁴, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এবার 3-এর 2 নাম্বারটা বলছে, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। কিছু পরিমাণ জল ও তা থেকে পাওয়া বরফের আয়তনের অনুপাত আমাদের বের করতে বলেছে। তো দেখো তো অঙ্কটা আমরা কীভাবে করব। অঙ্কটা আমরা এভাবে করব। তারপর এখানে আমাদের যে জল জমে বরফ হচ্ছে, মানে জল প্রথমে জল ছিল, তারপরে জলটা জমে বরফ হলে পরে আয়তনে 10% বাড়ছে। ধরো জলের আয়তন আগে 100 একক ছিল, তাই না, জলের আয়তন। তো এখানে আমরা প্রথমে ধরি জলের আয়তন, জলের আয়তন আমরা ধরে নিলাম 100 একক। 100 একক বলতে যে শতকরা আছে না 10%, তার জন্য আমরা জলের আয়তনটা ধরলাম 100 একক। তাহলে অতএব বরফের আয়তন কত হবে, অতএব বরফের আয়তন হয়ে যাবে, দেখো মানে যেহেতু 10% বেড়ে যাচ্ছে জলের চেয়ে, আর 100 ছিল জল,
আর এখানে দেখো 10 বেড়ে গেল, তাহলে হয়ে যাবে কত 110 একক, তাই না? তাহলে বরফের আয়তন হয়ে যাবে 110 একক। তাহলে আমাদের দেখো যেটা বলেছিল এই যে এই যে কিছু পরিমাণ জল ও তা থেকে পাওয়া বরফের আয়তন অনুপাত, মানে জল ও বরফের আয়তন অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে জলের পরিমাণ ছিল 100 তাই না? জল ছিল আমাদের 100 একক, আর বরফ পেলাম আমরা কত 110 একক। এই দুটোর অনুপাত, এটা হচ্ছে আমাদের জল এটা হচ্ছে আমাদের বরফ। এই যে জল আর বরফের অনুপাতটা এখানে সরল করে নাও, 0 0 এভাবে কেটে যেতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো 10 কত রয়ে গেল 11, 10 এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। দেখো 3 প্রশ্নটা দেখো, প্রথমে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এর মান দেওয়া আছে x - 1/3x = 1 যদি হয় তাহলে এই রাশিটার মান বের করতে বলেছে। আর যে রাশিটার মান চেয়েছে সেটাই আমরা প্রথমে টুকে নিচে দেখো, এই যে 135x বাই, দেখো এখানে আমাদের 3s² আছে। আচ্ছা -1টাকে আগে লিখলাম, প্লাস 12xটাকে এদিকে ফেলে দিলাম, এই যেভাবে একটু সাজিয়ে নিলাম, সমান 135x বাই, দেখো আমরা করব কি, আমরা এখান থেকে কত কমন নিব বলো তো, আমরা 3x কমন নিয়ে নিচ্ছি। 3x দেখো যে 3x যদি কমন নিই তার মানে এইরকম ফিগারটা আসবে। 3x কমন নিলে পরে এখানে x হয়ে যাবে মাইনাস, দেখো এখানে 3x কমন নিয়েছি কিন্তু 1 থেকে তো কমন যাচ্ছে না 3x, তার যেখান থেকে কমন যাবে না তার নিচে দিয়ে দাও, এই যে 1 ছিল না, তো এই 1-এর নিচে আমরা 3x করে দিলাম, প্লাস এখানে 12x ছিল, এখান থেকে কমন যাবে, তারপর 3 নিয়েছি মানে 3 × 4 = 12, 4 যেটা সংখ্যা কমন নেবা সেটা দিয়ে ভাগ করে দিবা সংখ্যাটাকে, 3 × 4 = 12, 4, আর x তো নিয়েছি, x নাই, তাহলে শুধু 4 এখানে আমাদের। দেখো এইভাবে কমন নিতে হয়, মানে কমন যদি না যায় তবু তোমরা কমন নিতে পারবা, যেখানে কমনটা যাবে না যেটা তুমি কমন নিচ্ছ সেটা তুমি নিচে দিয়ে দিবা। কমন মানে কি ভাগ করে দেওয়া, আর নিচে দেওয়া মানে ভাগ, এই যে দেখো এইভাবে। তাহলে এখানে দেখো এই এক্সটা কেটে দিতে পারবা, সমান উপরে থেকে গেলো 135 আর নিচে 3 ইন্টু, এবার লক্ষ্য করো x - 1/3x, এই যে দেখো মিলে গেছে আমাদের দরকার, x - 1/3x এর মানটা কত 1, তাহলে আমরা এর জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারবো। দেখো আমরা 1 বসিয়ে দিলাম, আর যে +4 আছে +4টা আমরা বসিয়ে দিলাম, সমান 135 3 গুণিত, এবার এই দুটোকে যোগ করে নাও, 4 আর 1 যোগ করলে কত হবে 5, এবার এখানে কাটাকাটি করি পাই দিয়ে, 5 দেখো 5 দিয়ে 10, ওকে, এই যে 5 × 5 আর 5 দিয়ে 10, আর এখানে 3 বাঁচলো, 13 আছে, দেখো 13কে তুমি 5 দিয়ে 10 ধরলা, 3 বেঁচে গেল, 3 মানে এই যে 5-এর পাশে চলে আসলো, মানে 5 তো ছিল, আর এই যে 13কে তুমি 10 ধরলা, 5 দিয়ে 10 বাঁচলো 3, তা 3টা চলে আসবে এই যে 5-এর পাশে, মানে 5-এর পাশে মানে এই যে এভাবে, তাহলে আমাদের সংখ্যাটা 35 দাঁড়িয়ে গেল। তাই যে 35 দাঁড়িয়ে যায়, তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 5 দিয়ে 35কে ভাগ করো, 5 × 7 = 35, তাহলে এই যে এখানে 7 হবে, ওকে, তাহলে আমাদের এটা 27 দাঁড়িয়ে গেল। এবার 3 নং 27 হয়, 3 3 একে 3 আর 3 নং 27, দেখো তো আমাদের কিন্তু এখানে আসলো অ্যান্সারটা 9 চলে আসলো, ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে গেলাম এই যে 9। এই রাশিটার মান বের করতে বলেছিল না, কত পেলাম আমরা 9 পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। চলো ভালো প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন, আমরা পূর্ণ বর্গাকার তৈরি করব, তারপর আমরা এই যে মানটা দেওয়া আছে মানটা বসিয়ে আমরা মানটা বের করে নিতে পারবো। তাহলে দেখো পূর্ণ বর্গাকার এটাকে করতে গেলে আমাদের আগে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা আছে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b², এই যে সূত্রটা। পূর্ণবর্গে আর একটা সূত্র আছে a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। তাহলে এখানে আমরা কোনটা ব্যবহার করব? আমাদের দেখো এখানে মাইনাস আছে না, তাই মাইনাসটা ব্যবহার হবে এটা। তো আমাদের এই পার্টটা তৈরি হবে, দেখো এখানে 3 জন আছে, 3টা পদ, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা পদ আছে, তাহলে এই পার্টটা আমরা তৈরি করব। এই পার্টটা তৈরি হলেই আমরা এই পার্টটা লিখতে পারবো পূর্ণবর্গ। তো দেখো 64 আছে না, এই যে আমি লিখছি 64 - 16/p আছে আর +1/p² আছে। তো এটাকে আমরা এই আকারটা তৈরি করব পূর্ণবর্গ। তো 64কে আমরা যে a² বানাতে চাই তাহলে এখানে তোমরা 8-এর স্কোয়ার করতে পারবে,
8 স্কোয়ার 64, 8 8 64 মাইনাস, তারপরে কি আছে দেখো তো 2 আছে 2, তারপরে দেখো ডট এ বলতে কিন্তু এখানে 8, তাহলে এই যে দেখো এ মানে 8 বসিয়ে দিলাম। এবার বিটা দেখো এখান থেকে তৈরি হবে। তোমাদের যদি এখান থেকে অসুবিধা হয় তাহলে তোমরা এখানে একটু ফাঁকা রেখে প্লাস দিয়ে দাও, আর এখান থেকে বিটা বানিয়ে নাও। দেখো 1/p স্কোয়ার আছে না, একে 1/p লিখে তার হোল স্কোয়ার করতে পারবা। এই যে দেখো, তো এটা হোল স্কোয়ার করা মানে দেখো এই যে 1 স্কোয়ার 1 হবে, আর পি স্কোয়ার এটা ফিরে আসবে আবার। তাহলে বি কিন্তু আমাদের 1/p, তাহলে এখানে 1/p দেখো আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, এমনিতে আমাদের দেখো 8 দিয়ে 16 ছিল, তাহলে 1/p বেঁচেছিল, বিটা 1/p। এখান থেকে তোমরা একবারও করে নিতে পারো। আর এখানে যদি অসুবিধা হয় ব্যালেন্স করতে, তাহলে এটাকে বি স্কোয়ার বানিয়ে নিবা। এটা বি স্কোয়ার যদি হয়ে যায় তাহলে বিটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ, আর এই বিটা এখানে বসিয়ে দিলা 1/p একদম দেখে তাহলে তোমরা দুইভাবে করতে পারো। তো দেখো পূর্ণ বর্গাকারের প্রকাশ কিন্তু হয়ে গেছে এই সূত্রটা, যেটা আমাদের দরকার ছিল। তো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে আমাদের 8 মাইনাস বি হচ্ছে 1/p তার হোল স্কোয়ার। দেখো পূর্ণ বর্গাকারের প্রকাশ হয়ে গেছে। এবার আমাদের এখানে প্রশ্নে দেখো পি এর মানটা -1 আছে, তাহলে আমরা এখানে দেখো লিখব যখন p = -1, তখন এখানে যদি মানটা বসিয়ে দিই 1/p, পি এর জায়গায় বসাবো -1। দেখো একদম যেখানে p আছে p এর মানটা বসিয়ে দিলাম -1, স্কোয়ার ছিল স্কোয়ারটা বসিয়ে দিলাম সমান। এবার দেখো 8, এই যে দেখো এই যে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর 1 মানে কি একটা 1 হবে, 1/1 একই হয় তার স্কোয়ার সমান 8 আর 1 কত হবে আমাদের 9, 9 এর স্কোয়ার। আর 9 এর স্কোয়ার বলতে 9 × 9, এই যে 9 × 9, আর 9 9 গুণ করে কত হবে 81। দেখো 81 কিন্তু আমাদের অ্যান্সার বলেছিল, এই রাশিটার মান বের করতে বলেছিল না, কত পেয়ে গেলাম আমরা 81 পেয়ে গেলাম। এবার চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো আমাদের এই যে রাশিমালাটা আছে এর উৎপাদক দুটি লিখতে বলেছে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ দেখাবো, এটা আমাদের সহজই প্রশ্নটা আছে, চলো আমরা সহজেই করে নিতে পারবো। এটাকে এইভাবে করো, আমাদের ওয়াই স্কোয়ার আছে না মাইনাস, দেখো এই যে ওয়াইটা আছে ওয়াই দিয়ে দেখো বন্ধনী আমরা তুলে দিচ্ছি, আর ওয়াই দিয়ে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাবা এ ওয়াই, এই যে এ আর ওয়াই এ ওয়াই, আর মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে চিহ্নটা, আর এখানে 1/a × ওয়াই, মানে 1 আর ওয়াই গুণ করে নাও তাহলে ওটা ওয়াই হয়ে যাবে, তাই না। এই যে 1 আর ওয়াই গুণ করে কত হবে ওয়াই হবে, একের সঙ্গে যাই গুণ করো না কেন সেই সংখ্যাটি হয়ে যাবে। এখানে রাশিটা আছে ওয়াই, তো ওয়াই বসে গেল, আর নিচে এ ছিল তাহলে এ। দেখো এই যে ওয়াই দিয়ে কিন্তু দুজনকে গুণ করে এটা হয়েছে, আর মাইনাসটা ভিতরে ঢুকে মাইনাস প্লাস হয়েছে, মাইনাস করে দিয়েছে +1 চলো। এবার আমরা এই দুটো কমন নিব, এখান থেকে আমাদের দেখো কি কমন যাবে, আমাদের ওয়াই কমন যাচ্ছে, একদম মিডিল ফ্যাক্টরের মতনই অঙ্কটা। তাহলে ওয়াই কমন গেল, এখানে একটা ওয়াই থেকে যাবে, এটা এ থেকে যাবে, এই যে ওয়াই তো চলে এসেছে, এখানে এ থাকবে। আর এখান থেকে কমন নিবা -1/a কমন নিবা, ঠিক আছে। কারণ লক্ষ্য করো যে আমাদের এখানে ওয়াই দরকার, তাই দেখো এই যে আমাদের এখানে ওয়াই চলে আসবে, মানে এই জায়গাটা যা হবে এখানেও সেই জায়গাটাই হবে। তাহলে ওয়াই যখন আছে তো ওয়াই পাওয়ার জন্য তোমরা 1/a কমন নিবা, তারপরে তো ওয়াই পাবা। আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ এই যে মাইনাস প্লাসে মাইনাস, এই চিহ্ন গুণ করে নিতে হয়, কারণ মাইনাসও কমন নিয়েছি আমরা, মাইনাস প্লাসে মাইনাস। এবার দেখো এখানে আমাদের এ হয়ে যাবে, এই যে 1/a যদি কমন নিই 1 থেকে এ হবে কি করে, দেখো 1/a মানে কমন নেওয়া মানে কি গুণ করে দেওয়া, তাহলে 1/a × a, এটা যদি গুণ করো 1/a গুণিত a, তাহলে এ কেটে গিয়ে আমাদের দেখো 1ই দাঁড়াচ্ছে, তাই না। এই যে বা আরেকভাবে বুঝতে পারো, যেটা আমি বললাম যে এখান থেকে কমন ধরো যাচ্ছে না তো 1/a, 1 আছে, 1 থেকে কমন যাচ্ছে না 1/a, যেটা কমন যাবে না তার নিচে বসিয়ে দাও, এই যে 1/1/a। এবার আমরা দেখো এটা সরল কী জানি, এই যে উপরেরটা 1টা রেখে দিয়ে নিচেরটা উল্টে যায়, এই যে ভগ্নাংশটা 1/a আছে, একে উল্টালে কত হবে a/1, এই যে 1 কেটে গেলো, এ থেকে গেলো না, এই দেখো এইভাবে কিন্তু আমরা নিতে পারবো জিনিসটা, একদম এই পাটা সমান হবে। এবার দেখো আমরা y - a এই যে পেয়ে গেলাম, আর y - 1/a পেয়ে গেলাম, এই দেখো। তা আমাদের যে বলেছিল এখানে এর দুটি
মানে এর উৎপাদক দুটি লেখো, মানে উৎপাদক দুটি লিখতে বলেছে, মানে উৎপাদকের বিশ্লেষণ তো করতে বলেনি। তাহলে মানে এটা একটা উৎপাদক দুটি, মানে এখানে যদি আমরা লিখে দিই অ্যান্সারটা, দেখো এখান থেকে আমি অ্যান্সার লিখি, মানে একটা উৎপাদক পেলাম y মাইনাস এ পেলাম, ও আর একটা উৎপাদক পেলাম y মাইনাস 1/, এইভাবে দুটি উৎপাদক লিখে দিতে হবে পাশাপাশি, ঠিক আছে। এই একটা উৎপাদক ও এই একটা উৎপাদক, মানে উৎপাদক দুটি লিখতে বলেছে। এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন আছে, দেখো মানে আমি এটা করাচ্ছি। এখানে দেখো এই অঙ্কটা একটু বুঝতে হবে ভালো করে। দেখো আমাদের এর রাশিটার মান দেখো x + 1/x = 3 দেওয়া আছে। তো আমাদের এখানে x - 3 তার পাওয়ারে আবার 2023 + 1/x তার পাওয়ারে আছে 2023, এর মানটা বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমাদের বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের বলি যে তোমাদের বইয়ের অঙ্ক দেওয়া হয়, তোমাদের যেরকম আমি এর আগেও একটা ক্লাস দিয়েছি, তারপরে তোমাদের বর্তমানে একটা চ্যাপ্টার যেটা প্রতিসাম্য চ্যাপ্টার বলে তোমাদের দেওয়া হয়ে গেছে। তো বইয়ের ক্লাসগুলো আমি যে দিচ্ছি বই থেকে, সেই ক্লাসগুলো তোমরা দেখো, কারণ বইয়ের অঙ্ক ভালো করে বুঝতে পারলে তখনই তোমরা কোয়েশ্চেন ব্যাংকের অঙ্ক আরও ভালো করে বুঝতে পারবে। তো তোমাদের এই যে বইয়ের অঙ্কগুলো দরকার, আমি তো বড় প্রশ্নগুলো এখান থেকে করাচ্ছি না এখন, কারণ বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পাবা, আর বইয়ের অঙ্কগুলো আমি তোমাদের দিচ্ছি। আমার চ্যানেলে দেখবা যে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে ক্লাস 7 ম্যাথ, সেখানে গিয়ে তোমরা দেখবা যে ক্লাস 7-এর যে বইয়ের অঙ্কগুলো আছে সেখান থেকে তোমরা দেখতে পাবা। আমি ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমরা পাবা। যারা ক্লাসগুলো দেখছো না তোমরা গিয়ে ক্লাসগুলো দেখো, ওকে। আচ্ছা চলো দেখো তো অঙ্কটা কীভাবে আমাদের হবে। দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে x + 1/x = কত দেওয়া আছে, 3 দেওয়া আছে না। লক্ষ্য করে এখানে যে x - 3 আছে, তা আমরাও x - 3 তৈরি করব। তাহলে দেখো x - 3 তৈরি করতে গেলে এই যে x - 3, মানে এইদিকে বামপক্ষে আমরা -3 নিয়েছি, আর এটা তো +1/x তো আছে। তাহলে আমাদের ডান পক্ষ নিতে হবে কি -3 নিতে হবে, মানে বাম পক্ষে তুমি যেটা নিবা ডান পক্ষে তোমাকে সেটা নিতে হবে। মানে এটা বলা হয় যে উভয় পক্ষে -3 যোগ করে পায়, এই যে -3 যোগ করে পায়, বা তুমি বলতে পারো যে 3 বিয়োগ করে পায়। যদি বিয়োগ বলো তো শুধু 3 বলতে হবে, আর যদি যোগ বলো তাহলে -3 যোগ করেছি, ঠিক আছে, যেটাই বলতে পারো। এখানে পাশে তোমরা লিখে দিবা যে উভয় পক্ষে -3 যোগ করে পায়। তো দেখো এই বাম পক্ষে নিয়েছি আর ডান পক্ষে নিয়েছি, এখানে আবার হবে না কিন্তু, মানে এটা পুরোটা তো বাম পক্ষ, যে কোনো এক জায়গায় নিতে হবে। আর এই যে আমরা নিয়েছি -3। এবার দেখো আমরা কি করব, এদিকে কেটে গিয়ে দেখো তো, এখানে x - 3 + 1/x, এই যে এটা তো 3 3 কেটে গেল, তাহলে এখানে আমাদের 0। x - 3 মানে x - 3 মানটা আমরা বের করছি, এটা হবে তাহলে -1/x। দেখো এই যে +1/xটাকে ডান দিকে নিয়ে গেলে -1/x, 0 থাকবে না, কিছু না থাকলে 0, আর যখন আমরা এটাকে ডান দিকে নিয়ে আসলাম চলে আসলো এটা -1/x। তা আমরা দেখো এই যে x - 3 মানটা বের করলাম, এই মানটা কিন্তু আমরা কাজে লাগাবো অঙ্কটাতে। দেখো আমাদের যে রাশিটা আছে, দেখো এই যে রাশিটা, তাহলে আমাদের যে রাশিটা আমি টুকি এখন আমাদের রাশিটা কত আছে, x - 3 তার পাওয়ারে ছিল 2023 প্লাস, আর 1/x এর পাওয়ারে আবার ছিল 2023, ঠিক আছে, এইভাবে রাশিটা ছিল। দেখো এখন দেখো এরই মান তো বের করতে বলেছে, তাহলে আমরা দেখো এই যে x - 3 আছে না, এর মানটা যে বের করলাম -1/x, তাহলে x - 3 জায়গায় আমরা কিন্তু লিখে দেবো কত, -1/x লিখে দেবো, যেহেতু আমরা মানটা বের করে নিয়েছি। পাওয়ারে যেটা আছে সেটা বসিয়ে দাও, এই দেখো +1/x এর পাওয়ারে 2023, এই যে দেখো। এবার এখানে আমরা সরল করে আমরা অ্যান্সারটা নিয়ে চলে আসবো। এবার দেখো পাওয়ারে আমাদের আছে 2023, এটা একটা বিজোড় সংখ্যা, যে 23 আছে না, এটা বিজোড় সংখ্যা। ডান দিকার সংখ্যাটাকে দেখেই বলে দিবা, মানে শেষের সংখ্যাটা 3, দেখো 3 মানে বিজোড়, তার পুরো সংখ্যাটি বিজোড় সংখ্যা। তো পাওয়ার বিজোড় সংখ্যা হলে এই মাইনাসটা বেরিয়ে আসবে, এটা মনে রাখবা। পাওয়ার জোড় সংখ্যা হলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাসটা বেরিয়ে আসবে। আর একের উপর পাওয়ার যাই থাক না কেন সেটা একই হয়ে যাবে আমাদের। আর এক্সের উপর পাওয়ারটা আমরা বসিয়ে দিচ্ছি, কত, এক্সের পাওয়ার হবে 2023 প্লাস এদিকে যেটা আছে সেটা বসিয়ে দাও, এক্সের পাওয়ারে 2023। দেখো এখন দেখো তোমরা এই দুটো পার্ট আমাদের সমান আছে এবং প্লাস মাইনাস,
ঠিক আছে, একই দুটো মান এবং প্লাস মাইনাস, তাহলে কী হবে, দুজন কেটে যায়। দেখো দুজন কেটে গেল, তাহলে আমাদের কী হয়ে গেল, শূন্য হয়ে গেল আমাদের। দেখো অ্যান্সারটা শূন্য, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বলেছিল এই রাশিটার মান, তাহলে এই রাশিটার মান কত পেলাম আমরা, শূন্য পেয়ে গেলাম। তাই এরপর যেটা বললাম, যেগুলো তো বড় প্রশ্ন সব বই থেকে কমন পেয়ে যাবা। আর যেসব অঙ্কগুলো তোমরা বই থেকে কমন পাবা না, বইয়ের বাইরে যেগুলো অঙ্ক, তোমরা আমাকে কমেন্টে জানাবা কোন অঙ্কটা করতে পারছো না, যেগুলো আনকমন অঙ্ক মানে বইয়ের বাইরে আছে, সেই অঙ্কগুলো তোমরা জানাবা। স্কুলের নাম্বারটা দিবা এবং অঙ্কের নাম্বারটা দিবা। স্কুলের নাম্বার এবং অঙ্কের নাম্বারটা মেনশন করে আমাকে কমেন্ট করবা। তোমাদের কমেন্টে আসা যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের আমি একটা ক্লাস দিব, মানে একটা হোক দুটো হোক যা হোক তোমাদের ক্লাসগুলো দিব। তো চিন্তা করার কোনো দরকার নাই, তোমাদের ছোট অঙ্ক হয়ে যাচ্ছে, বড় অঙ্ক তো বই থেকে সব পেয়ে যাবা। বইয়ের অঙ্ক তো আমি ক্লাস দিচ্ছি তোমাদের, তোমরা বইয়ের অঙ্কের ক্লাসগুলো, আমার ক্লাসগুলো যে দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা দেখবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে বা কথা হবে পরের ক্লাসে। আজকে তো 7 নম্বর স্কুলটা দিলাম, পরের যে 8 নম্বর স্কুলটা তাড়াতাড়ি চলে আসবে। তোমরা এই অবধি ভালো থেকো সবাই।